তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা ষষ্ঠ শ্রেণীতে সমীকরণ, সরল সমীকরণ অর্থাৎ 5.1 অধ্যায়ের উপরে একটি ক্লাস করেছিলাম। আশা করি সবাই ওই ক্লাসটা করেছ এবং এই করোনাকালীন সময়ে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলতেছ। স্বাস্থ্যবিধি না মানলে স্বাস্থ্য ঝুঁকি আছে, এটা সবাই জানো। আমরা আজ ষষ্ঠ শ্রেণী, সবাই খেয়াল করো, ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত, বীজগণিত, অধ্যায় 5.1 সরল সমীকরণ। আমি আবারও বলছি, আজকের আলোচনার বিষয় ষষ্ঠ শ্রেণী বিষয় গণিত এবং বীজগণিত, অধ্যায় 5.1 সরল সমীকরণ। কারণ সরল সমীকরণের উপরে আমরা একটা ক্লাস করেছিলাম, আশা করি সবাই বুঝতে পেরেছ। আজকে এটা দ্বিতীয় ক্লাস, সরল সমীকরণ সমাধান। সরল সমীকরণের সমাধান সবাই বুঝতে পারো। এই সমাধান তোমাদের জীবনে নতুন, তোমরা আর কখনো এই সমাধান অঙ্ক করনি, বিশেষ করে বীজগণিতের সমাধান করনি। একটু মনোযোগ দিয়ে শোনো। সরল সমীকরণের সমাধান, একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সরল সমীকরণের সমাধান। আমি আবারও বলছি, একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। এই সবাই বুঝতেছে? পাশাপাশি বই, কাগজ, কলম নাও, বইয়ের সাথে মিলিয়ে পড়ো। একটি সমীকরণ থেকে এর চলকটির মান নির্ণয় করার প্রক্রিয়াকে বলা হয় সমীকরণের সমাধান। চলকের মানকে বলা হয় সমীকরণের মূল। চলক রাশি আমরা গত ক্লাসে বলেছিলাম x y z চলক রাশি। x y z চলক রাশি। x y z চলক রাশি। সমীকরণ, তাহলে আমরা সরল সমীকরণের সমাধান বুঝতে পেরেছি যে একটা সমীকরণ দেওয়া থাকলে আমাদের সমাধান করতে হবে। এই সমাধান যে করব, সেই সমাধান করতে হলে আমাদের কি কি বিষয়গুলো লক্ষ্য করতে হবে, কি কি বিষয় আমাদের জানতে হবে, আমরা এগুলো একটু দেখি। সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত শর্ত সিদ্ধ ব্যবহৃত হয়। 4টা সিদ্ধ আছে, 1 2 3 4। এই সমীকরণের সমাধান করতে হলে তোমাকে 4টি 1 2 3 4 4টি বিষয় মনে রাখতে হবে। আমি আবার বলছি, সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত শর্ত সিদ্ধগুলো ব্যবহৃত হয়। 1 পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে, আমরা জানি সমীকরণে দুইটা পক্ষ থাকে। কয়টা পক্ষ? দুইটা পক্ষ থাকে। একটা হলো বাম পক্ষ, একটা বাম পক্ষ a আর একটা ডান পক্ষ b। দেখো আমি আবার লিখতেছি, a ইকুয়াল টু b। a কে বলা হয় বাম পক্ষ, b কে বলা হয় ডান পক্ষ। আমি আবার বলতেছি, a কে বলা হয় বাম পক্ষ, b কে বলা হয় ডান পক্ষ। পরস্পর সমান রাশির প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়।
আশা করি সবাই বুঝতে পেরেছ। পরস্পর সমান রাশি প্রত্যেকটির সাথে একই রাশি যোগ করলে যোগফল পরস্পর সমান হয়। যোগ প্লাস, বীজগণিতে বলা হয় প্লাস, বাংলায় বলা হয় যোগ। এই প্লাস হলো যেমন আমরা যদি a প্লাস সি ডান পক্ষ a b প্লাস সি, দেখছো আমরা দুই পক্ষে, আমি আবারও লিখে দেখিয়েছি, a পক্ষে a c যোগ করলে b পক্ষে c। আর তুমি যদি মনে করো না আমি এখানে d যোগ করব, তাহলে দুই পক্ষে d করতে হবে। বুঝতে পেরেছো? অর্থাৎ বাম পক্ষে যা যোগ করবে ডান পক্ষে তা যোগ করবে। বাম পক্ষে দেখো, বাম পক্ষে যদি d যোগ করো ডান পক্ষে d যোগ করতে হবে। আবার যদি মনে করো না বাম পক্ষে c যোগ করব, ডান পক্ষে c যোগ করব। তাহলে আশা করি এক নম্বর নিয়মটা সবাই বুঝতে পেরেছ। দুই, পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফল পরস্পর সমান হয়। আবার দেখো, পরস্পর সমান রাশি প্রত্যেকটি, এটা হলো সমান রাশি, এই যে সমান চিহ্ন, প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। দুই নম্বরটা, পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। সবাই আশা করি বুঝতে পারছো। দেখো যেমন এখানে দেখো, এ হলো বাম পক্ষ, বি হলো ডান পক্ষ। আমি বাম পক্ষ থেকে সি যোগ করেছি, ডান পক্ষ থেকে সি বিয়োগ করেছি। আবারও বলছি, এ ইজ ইকুয়াল টু বি, এ থেকে সি বিয়োগ করেছি, বি এর থেকে সি বিয়োগ করেছি। আমি আবার একটু দেখাই, এ ইজ ইকুয়াল টু বি, এ ইজ ইকুয়াল টু বি, তাহলে এ মাইনাস সি, বি মাইনাস সি। খেয়াল করেছো? এ থেকে সি মাইনাস করেছি, বি এর থেকে সি মাইনাস, অর্থাৎ বাম পক্ষ থেকে যা বিয়োগ করেছি ডান পক্ষ থেকে তা বিয়োগ করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম দুই নম্বরটা, পরস্পর সমান রাশি প্রত্যেকটি থেকে একই রাশি বিয়োগ মানে মাইনাস, বিয়োগ মানে মাইনাস, বিয়োগ করলে বিয়োগফলগুলো পরস্পর সমান হয়। a ইজ ইকুয়াল টু b, তাহলে বাম পক্ষ থেকে c বিয়োগ করলাম, ডান পক্ষ থেকে c বিয়োগ করলাম। আমি আবারও দেখালাম, a ইজ ইকুয়াল টু b, a মাইনাস c ইজ ইকুয়াল টু b মাইনাস c। আশা করি দুই নম্বর নিয়মটা বুঝতে পেরেছি। সবাই অবশ্যই ভালো লাগতেছে, কারণ লেখাপড়া যদি ভালো না লাগে, মনোযোগ না থাকে, তাহলে কিন্তু লেখাপড়া বুঝবে না। মনোযোগ দিয়ে শোনা। এখন 3 নম্বর নিয়ম, নিয়ম 3। নিয়ম 3 এ পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। আমি আবার বলতেছি, পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। যেমন a ইকুয়াল টু b, a ইকুয়াল টু b, তাহলে আমরা একটু দেখাই, a ইকুয়াল টু b, তাহলে ac ইকুয়াল টু bc। তার সাথে বাম পক্ষ c গুণ করেছি, ডান পক্ষ c গুণ করেছি, বাম পক্ষ c গুণ করেছি, ডান পক্ষ c গুণ করেছি। অর্থাৎ 3 নম্বর নিয়মটা বলছে, পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। সবাই বুঝতে পারছো? মনোযোগ দিয়ে শোনো, পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে গুণফলগুলো পরস্পর সমান হয়। যেমন a ইজ ইকুয়াল টু b, তাহলে ac ইজ ইকুয়াল টু bc। অর্থাৎ বাম পক্ষে c গুণ করেছি, ডান পক্ষে c গুণ করেছি। তাহলে আমি আবার বলছি, পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে একই রাশি দ্বারা গুণ করলে
ডান পক্ষে b এর সাথে c গুণ। সবাই বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। 4 নম্বর, পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হবে। আবার বলছি, পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। আবার দেখো, পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। যেমন a equal to b, a equal to b, তাহলে a কেও c তে আমাকে বলছে ভাগ করতে, কেন ভাগ, এখন কিন্তু ভাগ, তাহলে a ডিভিশন c, b ডিভিশন c, তাহলে পরস্পর একই রাশি দ্বারা, তাহলে a কে c দ্বারা ভাগ, b কে c দ্বারা ভাগ। সবাই আশা করি বুঝতে পারছো। a কে c দ্বারা ভাগ, b কে c দ্বারা ভাগ। আমি আবার বলছি, পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হয়। তাহলে আমি আবারও বলছি, পরস্পর সমান রাশির প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান, অর্থাৎ এখানে ভাগ করতে হবে। তাহলে আমরা দেখলাম যে এক নম্বরে একটু দেখো, উভয় পক্ষে যোগ করতে হবে, উভয় পক্ষে যোগ করতে হবে। a ইকুয়াল টু b হলে a প্লাস c, b প্লাস c, বাম পক্ষ c যোগ করেছি, ডান পক্ষ c যোগ করেছি। 2 নম্বরে বিয়োগ করলে উভয় পক্ষে বিয়োগ করতে হবে, খেয়াল করো। তাহলে a ইকুয়াল টু b, তাহলে a মাইনাস c, b মাইনাস c, কি সবাই বুঝতে পারছো? 3 নম্বর বলছে, দেখো গুণ করবে, পরস্পর সমান রাশি প্রত্যেকটি একই রাশি দ্বারা গুণ করবে। তাহলে a ইকুয়াল টু b, a গুণ c, b ইকুয়াল টু b গুণ c, তাহলে বাম পক্ষ c গুণ করেছি, ডান পক্ষ c গুণ করেছি। 4 নম্বরে পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করবে, ভাগ, তাহলে বাম পক্ষ c দ্বারা ভাগ করেছি, ডান পক্ষ c দ্বারা ভাগ করেছি। পরস্পর সমান রাশি প্রত্যেকটিকে অশূন্য একই রাশি দ্বারা ভাগ করলে ভাগফলগুলো পরস্পর সমান হবে। তাহলে আমরা সমীকরণ সমাধানের জন্য নিম্নলিখিত শর্ত সিদ্ধগুলো ব্যবহৃত করব। কয়টা শর্ত সিদ্ধ? 4টি। 1 2 3 4। কয়টি শর্ত সিদ্ধ ব্যবহৃত হয়? 4টি। কয়টি শর্ত সিদ্ধ ব্যবহৃত হয়? 4টি। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং মনোযোগ সহকারে শুনেছ। আশা করি সবাই কিভাবে সমাধান করতে হবে সমীকরণ সেটা বুঝতে পেরেছ। আমরা এখন একটি সমাধান করব, তাহলে আমাদের কাছে বিষয়টা অনেক সহজ হয়ে যাবে। এখানে বলছে x + 4 = 13 সমীকরণের সমাধান করো, সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। শুদ্ধি পরীক্ষা করতে বলছে, তাহলে সমাধান x + 4 বা x + 4 - 4 13 - 4। দেখো আমরা আগে প্রথম নিয়মটি দেখো আমরা সমাধানে করেছি।
যে সমীকরণ সমাধান করতে হলে বাম দিকে যদি যোগ করি ডান দিকেও যোগ করতে হবে, বাম দিকে বিয়োগ করলে ডান পক্ষ বিয়োগ করতে হবে। এখানে দেখো যেহেতু আমার +4 আছে, সুতরাং আমাকে উভয় পক্ষে -4 দ্বারা বিয়োগ করতে হবে। দেখো x = 9, 4 কাটা গেল, 13 থেকে 4 গেলে 9 থাকে। তাহলে সুতরাং x = 4। সবাই কি বুঝতে পেরেছো? সবাই আশা করি বুঝতে পেরেছো। তাই আমরা বলছে সমীকরণের সমাধান করো, তাহলে সমাধান করো, তাহলে আর কি হইল? শুদ্ধি পরীক্ষা। শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা করতে হলে কি করতে হবে? শুদ্ধি পরীক্ষা করতে হলে আমাকে কি করতে হবে? শুদ্ধি পরীক্ষা করলে আমাকে কি করতে হবে? শুদ্ধি পরীক্ষা করলে খেয়াল করো x + 4 30 4 বসি। সবাই কি বুঝতে পেরেছো? তাহলে আমরা দেখো বাম পক্ষ, সবাই একটু খেয়াল করো, এই যে আমরা x + 4 30 সমীকরণের সমাধান করো, সমাধানের শুদ্ধি পরীক্ষা করো। সমাধান x + 4 30, যেহেতু বাম পক্ষে 4 আছে, আমাকে চলক রাশির মান বের করতে হবে। এখানে চলক রাশি x, এখানে চলক রাশি x, তাহলে আমার চারটাকে ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা কি করলাম? যদি প্লাস আছে -4 বিয়োগ করতে হবে, +4 থেকে -4, তাহলে উভয় পক্ষ দিতে হবে। আমরা আগে বলেছি বাম পক্ষে যাও, -4 বাম পক্ষে দিয়েছি, -4 ডান পক্ষে দিয়েছি। এটা কিন্তু আমরা 2 নম্বর প্রমাণে নিয়মে আমরা দেখেছি। তাহলে 4 কাটা, 13 থেকে 4 গেলে 9। তাহলে এখানে x এর পরিবর্তে 9 বসবে। এখানে খেয়াল করো, নির্ণয় সমাধান x = 9, নির্ণয় সমাধান x = 9, নির্ণয় সমাধান x = 9। তাহলে x + 4 = 30, সমীকরণ x এর পরিবর্তে 9 বসবে। সবাই একটু খেয়াল করো, নির্ণয় সমাধান x = 9, শুদ্ধি পরীক্ষা x + 4 = 30, সমীকরণ x এর পরিবর্তে 9 বসবে। সবাই খেয়াল করেছো? x এর পরিবর্তে 9 বসবে। তাহলে x + 9 + 4 = 30। তাহলে এটা কি পক্ষ হলো? ডান পক্ষ। কোন পক্ষ? ডান পক্ষ। তাহলে ডান পক্ষ হলে সমীকরণটি সমাধান শুদ্ধ হয়েছে।
তাহলে সমীকরণটি সমাধান সূত্র হয়েছে, সবাই একটু খেয়াল করে আমি আবারও বলছি, x + 4 = 30 সমীকরণের সমাধান করো, সমাধানের সূত্র পরীক্ষা করো। সমাধান x + 4 = 30, তাহলে আমাদের x = 9, নির্ণয় সমাধান x = 9। সূত্র পরীক্ষা x + 4 = 30 সমীকরণে x এর পরিবর্তে 9 বসে, তাহলে বাম পক্ষ x + 4 বাম পক্ষ x এর পরিবর্তে 9, এই যে x এর পরিবর্তে 9, x এর পরিবর্তে 9, x এর 13, ডান পক্ষ সমীকরণটি সমাধান সূত্র হয়েছে। আশা করি সবাই এই সমাধানটা বুঝতে পেরেছ এবং মনোযোগ সহকারে করেছ। পাশাপাশি তোমরা খাতায় লিখছ, তোমরা একটু খাতায় লিখো। আমরা আরেকটি সমাধান করব। 7x - 2 = x + 16 সমীকরণের সমাধান করো ও সমাধানের সূত্র পরীক্ষা করো। সমাধান তাহলে বা 7x - 2 + 2 x + 16 - 2। সবাই দেখো, আমরা কিন্তু বাম পক্ষ +2 করেছি, ডান পক্ষ +2 দিয়েছি। দেখো